হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব পরবাসীর হাতে কলমে। পরবাসীর কবি পরিচিতি। পরবাসী কবিতাটি লিখেছেন বিষ্ণু দে। বিষ্ণু দে, জন্ম 1909, মৃত্যু 1982। আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ এই কবি কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে জন্মগ্রহণ করেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার লেখা অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে চোরাবালি, পূর্বলেখ, সন্দীপের চর, অনিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার যায়, উত্তরে থাকো মৌন প্রভৃতি, রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা তার লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। তিনি অজস্র বিদেশি কবিতার অনুবাদ করেছেন, যার মধ্যে রয়েছে এলিয়টের কবিতা হে বিদেশি ফুল, আফ্রিকায় এশিয়ার মুরলী মৃদঙ্গ, আফ্রিকায় এশিয়ার মুরলী মৃদঙ্গ তুর্যে প্রভৃতি গ্রন্থ। এরপরে আছে প্রশ্ন একের এক। কবি বিষ্ণু দে এর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি বিষ্ণু দে এর প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস। তার লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম লেখো। তার লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ। দুইয়ের দাগ, নিচের শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এখানে প্রথমটি করে দেওয়া আছে, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, দুই দিকে বন, মাঝে আলো ছায়া পথ। ঠিক আছে, এটা দেওয়া আছে, দুই দিকে বন, মাঝে আলো ছায়া পথ। এরপরে আছে এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। এঁকে বেঁকে চলে প্রকৃতির ছন্দে, তালে তালের জায়গায় ছন্দে। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে, সোনালি সেতারের জায়গায় কি লিখবে? কুলু কুলু ধ্বনিতে। তাঁবুর ছায়ায় নদীর কুলু কুলু ধ্বনিতে, কুলকুল ধ্বনিতে। হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক, হঠাৎ পুলকে বনময়ূরের নাচ, বন্যপ্রাণের কথাকলি বেগ জাগিয়ে, বন্যপ্রাণের নৃত্য বেগ জাগিয়ে। নৃত্য, ঠিক আছে, কথাকলির জায়গাতে নৃত্য বা নাচ লিখবে। তিনের দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে। চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? চিতার চলে যাওয়ার ছন্দটি লুব্ধ ও হিংস্র। লুব্ধ, হিংস্র। ময়ূর কিভাবে মারা গেছে? ময়ূর মরেছে পণ্যে, ময়ূর মারা গেছে মানুষের পণ্য হওয়ার কারণে। 3-4, প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে? প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে। 3-5, পলাশের ঝোপে কবি কি দেখেছেন? পলাশের ঝোপে কবি বনময়ূরের নাচ দেখেছেন। এরপরে 4-এর দাগ, 4-এর 1 কি বলছে? জঙ্গলে কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন? জঙ্গলের যেসব প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন তারা হলো খরগোশ, বনময়ূর, হরিণ ও চিতা। 4-এর 2, সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালী শব্দটি ব্যবহার করেছেন কেন? বিষ্ণু দে রচিত পরবাসী কবিতাটিতে কবি নদীর বয়ে যাওয়া ধ্বনিকে সেতারের ধ্বনির সঙ্গে তুলনা করেছেন। এখানে তিনি আরো ভালোভাবে বর্ণনা করার জন্য সেতারটিকে সোনালী রঙের বলেছেন, কারণ নদীর জলে সূর্যের আলো পড়ে সোনালী রঙের আভা প্রতিফলিত হচ্ছে। 4-3, কত্থক ও কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে? কত্থক ও কথাকলি হলো ভারতের নৃত্যশৈলীর দুই ঘরানা। কত্থক হলো উত্তরপ্রদেশ এবং কথাকলি হলো কেরালার নৃত্যশৈলী। কবি বিষ্ণু দে তার পরবাসী কবিতাটিতে বন্যপ্রাণীদের চলাফেরা বোঝাতে এই শব্দদ্বয় ব্যবহার করেছেন। এখানে হঠাৎ পুলকে যখন বনময়ূর নাচছে, সেই নাচকে কত্থক, এবং লুব্ধ হিংস্র ছন্দে যখন চিতা চলে যাচ্ছে তখন তাকে কথাকলির সঙ্গে তুলনা করা হয়েছে। 4-4, সিন্ধুমুনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? সিন্ধুমুনির হরিণ আহ্বান উদ্ধৃতাংশটি বিষ্ণু দে
তার লেখা বিষ্ণুদের লেখা পরবাসী কবিতার অংশ। অন্ধমুনির ছেলে তাদেরকে নিয়ে তীর্থভ্রমণে বের হয়। রাস্তায় তাদের তেষ্টা পায়, তখন পুত্র সিন্ধুমুনি কলসি নিয়ে জল আনতে যায় নদীতে। তার কলসিতে জল ভরার আওয়াজে দশরথ রাজা হরিণ মনে করে তীরবিদ্ধ করে সিন্ধুমুনিকে হত্যা করেন। এখানে কবি বলেছেন, চিতাও হরিণের সেইরূপ জল খাওয়ার শব্দ শুনতে পেয়ে হিংস্র পদক্ষেপে চলেছে। ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কি? ময়ূর মরেছে পণ্যে উদ্ধৃত অংশটি কবি বিষ্ণু দে রচিত পরবাসী কবিতা থেকে গৃহীত। ময়ূর অতি সুন্দর প্রাণী, বর্ষায় পেখম মেললে তার সৌন্দর্য অতুলনীয়। কিন্তু কিছু মানুষ তার সেই সুন্দর পাখনা ও তার সুস্বাদু মাংসের জন্য ময়ূর মেরে ফেলছে। ময়ূরকে মানুষ পণ্য হিসাবে বিক্রি করার জন্য মেরে ফেলছে, তাই কবি উদ্ধৃত অংশটি বলেছেন। ৫ দাগ কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ৫-১ বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে কবিতাটির শেষ স্তবকের বিশিষ্টতা কোথায়? এর থেকে কবি মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? কবি বিষ্ণুদেব পরবাসী কবিতায় শেষ স্তবকে ৪টি লাইনে প্রশ্ন চিহ্ন আছে। কবিতাতে পৃথিবীর বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন, যে ধীরে ধীরে গাছপালা ও বন্যপ্রাণী ধ্বংস করে মানুষ নিজের ধ্বংসের দিকে চলেছে। কিন্তু কবির প্রশ্ন যে তাদের মতো যারা গাছপালা, পশু পাখি, নদী ভালোবাসে, তাদের মতো মানুষের থাকার জায়গা কোথায়? কেন এখনো সবাই চুপ করে আছে, এই ধ্বংসলীলার বিরুদ্ধে প্রতিবাদ করছে না? ৫-২ কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? আম কবি নিজেকে পরবাসী বলেছেন কারণ কবি যে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে নিজের দেশ বলে জানেন। ঠিক আছে, এখানে নিজের দেশ লিখবে। নিজের দেশ বলে জানেন, সেই দেশের সঙ্গে এখনের এই দেশের কোনো মিল খুঁজে পাচ্ছেন না। গাছ কাটা ও বনভূমি ধ্বংসের ফলে বহু পশু ও পাখি বিলুপ্ত হয়ে গেছে। দেশের মাটি হয়েছে রুক্ষ। এই দেশকে কবি নিজের দেশ মনে করতে পারছেন না, তাই তিনি নিজেকে প্রবাসী বা অন্য দেশের বাসিন্দা বলে মনে করছেন। ৫-৩ বলছে, জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রাসঙ্গিকতা। পৃথিবীর জনসংখ্যা ও মানুষের লোভ দিন দিন বেড়েই চলেছে। মানুষ নিজের ভোগবিলাসের জন্য প্রকৃতির গাছপালা ও বন্যপ্রাণী যথেচ্ছভাবে ধ্বংস করছে। বিভিন্ন জায়গায় শহর গড়ছে কোনো পরিকল্পনা ছাড়াই। তাই কবি বলেছেন, জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। মানে আসল যে পরিকল্পনা মাফিক শহর, সেরকম শহর এখন পাওয়া যায় না। ৫-৪ পরবাসী কবিতার প্রথম ৩টি স্তবক ও শেষ ২টি স্তবকের মধ্যে বক্তব্য বিষয়ের কোনো পার্থক্য থাকলে তা নিজের ভাষায় লেখো। এখানে কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাতে তিনি প্রথম ৩টি স্তবকে তিনি লিখেছি, তাই আর কবি লিখব না। তিনি প্রথম ৩টি স্তবকে প্রকৃতির বর্ণনা করেছেন। তিনি দেখেছেন দুই দিকে বন আর মাঝে সরু পথ, মাঝে মাঝে খরগোশ লাফ দিয়ে পালায়। সরু পথে মাঝে মাঝে খরগোশ লাফ দিয়ে পালায়। পলাশের ঝোপে বনময়ূর নাচে ও নদী কুলকুল শব্দে বয়ে যায়। নদীর ধারে যখন হরিণ জল খায়, তখন চিতা লুব্ধ পায়ে চলে যায়। শেষ ২টি স্তবকে তিনি বাস্তব চিত্র বর্ণনা করেছেন, যে সেই বন নেই আর বসতিও নেই, জঙ্গল সাফ হয়ে গেছে, ময়ূর সব মেরে ফেলা হয়েছে। এত কিছুর পরেও মানুষ অসহায় হয়ে আছে কেন? কেন নদী, বন, পাহাড়ের গুরুত্ব মানুষের কাছে এত কম? কবি এক টুকরো প্রকৃতির কোলে কবে বসতি গড়বেন, সেই প্রশ্নই করেছেন। ৫-৫ পরবাসী কবিতাতে কবির ভাবনা কেমন করে এগিয়েছে তা কবিতার গঠন আলোচনা করে বোঝাও। পরবাসী কবিতাটিতে কবির মোট ৫টি স্তবকে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করেছেন। প্রথম ৩টি স্তবকে তিনি সবুজ গাছপালা, নদ-নদী, বন্যপ্রাণী, পশু-পাখি সহ প্রকৃতির দৃশ্য তুলে ধরেছেন, যেখানে খরগোশ ঘাসের উপর খেলা করে, বনময়ূর নৃত্য করে, নদী বয়ে চলে নিজের ছন্দে, হরিণ নদীতে জল খায় ও চিতা চলে তার নিজস্ব গতিতে।
কিন্তু তিনি বাস্তবে দেখেন যে সেই পৃথিবী বদলে গেছে। মানুষ জঙ্গল কেটে সাফ করেছে, গ্রামগুলি সব শেষ হয়ে গেছে। মানুষের লোভের শিকার হয়ে ময়ূর মারা গেছে এবং সুশৃঙ্খলভাবে শহরের উৎপত্তি হয়নি। এই দেশের মানুষের কাছে কি পাহাড়, বন, নদীর কোনো মূল্য নেই? এই প্রশ্ন করে তিনি কবিতাটি শেষ করেছেন। ৫-৬ কবিতার নাম পরবাসী দেওয়ার ক্ষেত্রে কবির কি কি চিন্তা কাজ করেছে বলে তোমার মনে হয়? তুমি কবিতাটির বিকল্প নাম দাও এবং নামকরণের ক্ষেত্রে তোমার যুক্তি সাজাও। কবিতাটির নাম পরবাসী কবিতাটির নাম কবি পরবাসী দিয়েছেন কারণ কবি যেরূপ দেশে বসবাস করতে চান সেইরূপ দেশ পাচ্ছেন না। তার বন, নদী, পাহাড়ে ঘেরা একটি দেশ চায় যেখানে তিনি নিশ্চিন্তে বাস করতে পারবেন। কিন্তু সেই বন ধ্বংস করে এবং বন্যপ্রাণী হত্যা করে মানুষ দেশটিকে আর বসবাসের উপযোগী রাখছেন না। নিজের দেশকে তিনি চিনতে পারছেন না। তার মনে হচ্ছে তিনি যেন অন্য দেশে বসবাস করছেন। তাই তিনি নিজেকে পরবাসী বলেছেন। আমি কবিতাটির নাম দিতে চাই অতীত স্মৃতি। এই কবিতাটিতে কবি অতীতের প্রাকৃতিক পরিবেশের স্মৃতি রোমন্থন করেছেন, তাই এই নামকরণটি আমার মনে হয়েছে। ঠিক আছে, এরপরে ৬ দাগ বলছে টিকা লেখো। কত্থক, সেতার, কথাকলি, সিন্ধুমণি পণ্য। কত্থক, কত্থক হলো জয়পুর, লক্ষ্ণৌ, বেনারস ঘরানার প্রাচীন ভারতের একটি নৃত্যশৈলী যা বর্তমানেও বহুল জনপ্রিয়। এই নৃত্যের মাধ্যমে শিল্পীরা হিন্দু মহাকাব্য ও পৌরাণিক কাহিনী বর্ণনা করেন পায়ের কাজ ও মুখের অভিব্যক্তি দিয়ে। কথা বা গল্প থেকে কত্থক শব্দের উৎপত্তি। সেতার, বিখ্যাত সঙ্গীতবিদ আমির খুসরু সহতার নামে একটি ৩ তার বিশিষ্ট বাদ্যযন্ত্র আবিষ্কার করেন। ফরাসি ভাষায় সহ কথার অর্থ হলো ৩। সেই সহতার এর সংখ্যা বেড়ে বর্তমানে ৭টি তার থাকে ও তার নাম সেতার। সেতারের বিভিন্ন অংশগুলি হলো তুম্বা, দণ্ড, পটরি, গুল, ব্রিজ, ঘড়ি, মোগরা, খুঁটি, পর্দা আর তার। ঠিক আছে, এরপরে আছে কথাকলি। কথাকলি হলো কেরলের ধ্রুপদী নৃত্যশৈলী। এই নৃত্যের বৈশিষ্ট্য হলো মুখে কিছু কথা না বলে অঙ্গভঙ্গির মাধ্যমে ঘটনার বর্ণনা করা। এতে অভিনেতা অভিনেত্রী বিশেষত পৌরাণিক কাহিনীর বর্ণনা করেন ভারী পোশাক এবং বিশেষ কিছু মুখোশের মাধ্যমে। এরপরে সিন্ধুমুনি। সিন্ধুমুনির গল্প আমরা পাই রামায়ণে। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি তার মা বাবাকে তীর্থ দর্শন করাতে নিয়ে গিয়েছিল। পথে তাদের তেষ্টা পায় ও সিন্ধুমুনি নদী থেকে জল আনতে যায়। নদীতে কলসি ডোবানের আওয়াজ শোনায় যেন হরিণ জল খাচ্ছে। সেই আওয়াজ শুনে শিকার করতে আসা রাজা দশরথ তীর ছোড়েন, সেই তীরের আঘাতে সিন্ধুমুনির মৃত্যু হয়। পণ্য, পণ্য হলো যা বাজারে বেচাকেনা করা হয়। মানুষ অর্থের বিনিময়ে যা কিছু বিক্রি করে বা ক্রয় করে সেই সমস্ত জিনিসকে পণ্য বলে, যেমন চাল, ডাল, তেল, সবজি, মশলা ইত্যাদি। ঠিক আছে, এরপরে আছে ৭ দাগ। নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। জলে, পরবাসী, চলে, তাঁবু। জলে, জলিয়া, জৈলা থেকে জলে, অভিশ্রুতি। পরবাসী, প্রবাসী থেকে পরবাসী, স্বরভক্তি। চলে, চলিয়া, চৈলা থেকে চলে, অভিশ্রুতি। তাঁবু, তাম্বু থেকে তাঁবু, নাসিক্য ভবন। ঠিক আছে, এরপরে ৮ দাগ। এগুলো কিভাবে হয়েছে এগুলো আমি তোমাদের মানে ব্যাকরণে বলে দেব। ঠিক আছে, ব্যাকরণ বই যখন আমি পড়াবো 7 এর 8 এর, তখন এগুলো ধ্বনিতাত্ত্বিক বিচার আছে। আমি সেগুলি মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব যখন আমি এগুলো পড়াবো, তো তোমরা ভিডিওগুলি তখন দেখতে পারো। ঠিক আছে, ৮ দাগ। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। নিটোল, বনময়ূর, সিন্ধুমুনি, নিজ বাসভূমি সেতার। নিটোল, নেই টোল যার, নং তৎপুরুষ। বনময়ূর, বনে থাকে যে ময়ূর, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিন্ধুমুনি, সিন্ধু নামক মুনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নিজ বাসভূমি, নিজ বাসের জন্মভূমি, নিমিত্ত তৎপুরুষ সমাস। সেতার, সে তার যার বা সে তার যার। ঠিক আছে, সে মানে ৩, ৩ তার যার, বোঝা গেল, সংখ্যাবাচক বহুব্রীহি। ৯ দাগ কি বলছে, নিচের শব্দগুলি কিভাবে গঠিত হয়েছে দেখাও। সোনালী, আহ্বান, বন্য, বসতি, পরবাসী। সোনালী, সোনা যুক্ত আলী, আহ্বান, আ যোগ হে যোগ অন। ঠিক আছে, বন্য, বন যুক্ত জ, বসতি, বস যোগ তি, পরবাসী, পরবাস যোগ ই। এখানে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। চুপি চুপি আসি নদীর কিনারে জল খায়, সরল বাক্যে।
চুপি চুপি নদীর কিনারে এসে জল খায়। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। জটিল বাক্যে যেখানে নিটোল টিলা সেখানে পলাশের ঝোপে দেখেছি। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে বন্যপ্রাণের কথাগুলি বেগ জাগিয়ে। যৌগিক বাক্যে চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে এবং সেই ছন্দে বন্যপ্রাণীর কথাগুলি বেগ জেগে উঠল। কেন এই দেশে মানুষ মৌন অসহায়? না সূচক বাক্যে এই দেশে মানুষ মৌন অসহায় হবার কারণ জানি না। এরপরে আছে 11 দাগ। যে কোনো দুটি স্তবকের মধ্যে বিশেষ্য ও বিশেষণের ব্যবহার কবি কিভাবে করেছেন দৃষ্টান্ত সহ আলোচনা করো। প্রথম দুটি স্তবক নিয়েছি এখানে ঝিকিমিকি পথ, ঝিকিমিকি বিশেষণ, পথ বিশেষ্য। কচি কচি খরগোশ, কচি কচি বিশেষণ, খরগোশ বিশেষ্য। নিটোল টিলার, নিটোল বিশেষণ, টিলার বিশেষ্য। সোনালী সেতারে, সোনালী বিশেষণ, সেতারে বিশেষ্য। ঠিক আছে। তো এগুলি হলো আমাদের হাতে কলমে পরবাসীর। এরপরে পথ চলতি আমরা করব সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। তো এটি আমরা পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।